সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা আমাদের নবমতম ক্লাস শুরু করতেছি। তো যারা আগের টিউটোরিয়ালগুলো দেখো নাই তারা দেখে নেবা। আজকে আমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো। এই কোশ্চেনটা আসবেই এবং আসে, যে কোনো পরীক্ষায় আসে। তাহলে কি সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। আমরা সি প্রোগ্রামিং করব, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোনো সমস্যার সমাধান করার জন্য প্রোগ্রামিং করব। তো এর একটা বেসিক স্ট্রাকচার থাকবে যে উপরের অংশটাকে কি বলবো, মধ্যখানের অংশটাকে কি বলবো, শেষের অংশটাকে কি বলবো, উপরের থেকে একটু শেষের অংশটাকে কি বলবো, বা কোন সেকশনটাকে বিভিন্ন সেকশনে ভাগ করে আমরা বলবো যে এটাকে কি বলে। তো এগুলো একটু দেখার চেষ্টা করব আজকে। তো পরীক্ষার খাতায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পার্টটা, এই ব্লকটা শুধু দিয়ে থাকে আর এই বর্ণনাটা একটু দেন। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই এই পার্টটুকু দিয়ে রাখবা এবং দিয়ে তোমরা দেখাই দিবা কোনটা কোন পার্ট। তাহলে ইনশাল্লাহ একজন টিচার যখন তোমার খাতা কাটবে তখন উনি বুঝতে পারবেন যে এই স্টুডেন্ট অন্যদের থেকে একটু আলাদা, তখন তোমার মার্কসটা বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাই হোক, আর কথা বাড়াবো না। এখানে আমরা দেখি প্রথম সেকশন কি আছে আমাদের এখানে, ডকুমেন্ট সেকশন। তো ডকুমেন্ট সেকশনের বর্ণনা একটু দেখি। ডকুমেন্ট সেকশন কি বলতেছে যে এই অংশে বিভিন্ন ধরনের মন্তব্য লেখা হয়। সবার প্রথমের লাইন কিন্তু এটা। আচ্ছা, মন্তব্য বলতে আমরা কি বুঝলাম? এই এক্সাম্পলের দিকে তাকাও। একটা এক্সাম্পল দিলাম এর সাথে মিল রেখে, কিছুই বুঝতেছি না। তো প্রথম লাইনটাই পড়ে দেখি। দিস ইজ সামেশন প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামটা হচ্ছে যোগের প্রোগ্রাম। তাহলে কেউ যদি কোনো কিছু এই কোডগুলো নাও বুঝে, ইংরেজি শুধু যদি একটু বুঝে, তাহলে সে বুঝতে পারবে যে এখানে আমরা কী লিখছি বা কী বুঝাইতে চাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের একটা যোগের প্রোগ্রাম। এজন্য আমাদেরকে এই ডকুমেন্ট সেকশনটা দিয়ে আসতে হয়। তোমরা অনেকে দেখছো যে কোনো সফটওয়্যার যদি কোনো কিছু ফাইল তুমি নামাও অনেক সময়, তো দেখবা একটা প্রোগ্রাম নামাও, দেখবা যে ওখানে একটা ফাইল থাকবে যেখানে লেখা থাকবে শুরুতেই টপে যে অথরের নাম অমুক, কপিরাইট করা যাবে কিনা, এর ক্রিয়েশন ডেট কোন দিন, তারপরে এর ভার্সন কত, এই ধরনের কিছু ডেসক্রিপশন দেওয়া থাকে। সেগুলোই মূলত আমাদের কি এখানে ডকুমেন্ট সেকশনে সেগুলো দিয়ে দেব। এরপর আসতেছে কি লিঙ্ক সেকশন। তো লিঙ্ক সেকশন আমরা ব্যবহার করব, কিন্তু সেখানে কি দিব আসলে? তো লিঙ্ক সেকশন ব্যবহার করার আগে একটু জেনে রাখি যে আমাদের কম্পাইলারের ভিতরে, মানে আমরা যে কম্পাইলার ইউজ করব এই প্রোগ্রামিংয়ের সময়, এখানে ও আমাদের সুবিধার্থে কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার বা লাইব্রেরি ফাংশনের বর্ণনা দিয়েই রাখছে। আমরা শুধুমাত্র ওই লাইব্রেরি ফাংশনগুলোকে কল করব অথবা ব্যবহার করব। তো ওই লাইব্রেরি ফাংশনকে কল করলেই হবে না, তাকে কি করতে হবে আবার ওই ওই যে বর্ণনাটা যেটা থাকবে সেটাকে আমরা লিঙ্ক করে দিব। যেমন এখানে বলছে লিঙ্ক সেকশন, এখানে বিভিন্ন ধরনের হেডার ফাইল যুক্ত করা হবে, যেমন studio.h, math.h, kony.h। তো প্রোগ্রামটা আসলে তোমরা নতুন কিছুই বুঝবে না, জাস্ট যেভাবে বুঝাচ্ছি শুধু ততটুকুই বুঝো। ইনশাল্লাহ আমরা আর 2টা ক্লাসের পরে গিয়ে এই প্রোগ্রামটাই একদম ক্লিয়ার হয়ে যাব। তো এখানে দেখো 9 নম্বর লাইনে একটা printf, একটা বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন আমরা ব্যবহার করছি। এই জন্য অবশ্যই তাকে কি করতে হবে, লিঙ্ক সেকশন মানে উপরেই টপেই দেখো 1 নম্বর লাইনে যুক্ত করে দিলাম। তো যুক্ত করার ইংরেজি হচ্ছে ইনক্লুড, আর সিম্বলটা হচ্ছে হ্যাশ। কোন ফাইলটা আমরা ইনক্লুড করলাম? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, অর্থাৎ ডট এক্সটেনশন হবে এইচ নামে অনেক ফাইল, ডট এইচ দিয়ে অনেক ফাইল আছে। যেই ফাইলের ভিতরে এর বর্ণনাটা দেওয়া আছে শুধু সেই ফাইলটা লিখতে হবে। কি নাম তার? stdio। এরকম আমরা অসংখ্য বিল্ট ইন ফাংশন ব্যবহার করব। এই বিল্ট ইন ফাংশনের বর্ণনা যেই ফাইলে দেওয়া আছে সেই ফাইলগুলোকে আমরা এখানে কি করে দিব, লিঙ্ক করে দিব। এবার আসো ডেফিনেশন সেকশন। তো ডেফিনেশন সেকশনটা বলতে কি বুঝি দেখি, একটু পড়ে দেখি যে বিভিন্ন ধরনের সিম্বলিক কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। অর্থাৎ একটা প্রোগ্রামের ভিতরে তোমার যদি একটা ভ্যালু বারবার ব্যবহার হচ্ছে এবং এটা কি চেঞ্জেবল না, অপরিবর্তনশীল, তখন তুমি সেটাকে একটা ডিফাইন করে দিতে পারো যে হ্যাশ ডিফাইন সি নামক ওই কনস্ট্যান্টটা যার ভ্যালু হচ্ছে 100। তাহলে আমরা যদি একটু করি, এই পার্টটা হচ্ছে আমাদের এটা, লিঙ্ক সেকশন হচ্ছে এটা, আর ডেফিনেশন সেকশন হচ্ছে এটা। তাহলে এখানে কি এটা হবে ডকুমেন্ট সেকশন, এটা হবে লিঙ্ক সেকশন, এই 100টা হবে ডেফিনেশন সেকশন। এরপরে আসা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তো আমরা সচরাচর প্রোগ্রামের ক্ষেত্রে অনেক ভেরিয়েবল ব্যবহার করব যখন তোমার প্রোগ্রামটা বড় হবে। তো কিছু ভেরিয়েবল আছে যে আমার এই প্রোগ্রামটার ধরো এখানে মাত্র 16 লাইন, কিন্তু 100 লাইন, 200 লাইন, 300 লাইন, যে কোনো জায়গা থেকে আমার ওই ভেরিয়েবলটা অ্যাক্সেস করা খুবই দরকার।
কিছু ভেরিয়েবল আছে যেগুলো সার্বক্ষণিক তোমাকে ওই ভ্যালুটা ধরে রাখতে হবে, তখন ওই ভেরিয়েবলগুলোকেই তোমাকে এই সবার উপরে টপে মানে লিঙ্ক সেকশন ডেফিনেশন সেকশনের পরেই, অর্থাৎ ডেফিনেশন সেকশনের পরেই তোমাকে বর্ণনা করে দিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলতেছি গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তো এখানে আমরা এ আর বি এর ভ্যালুটা কী করছি, গ্লোবাল ডিক্লারেশন সেকশনে ডিক্লেয়ার করে চলে আসছি। এর পরের যে সেকশনটা আছে খুবই ইম্পর্টেন্ট সেকশন, আসলে একটু খেয়াল করো, মেইন ফাংশন সেকশন। মেইন ফাংশন সেকশন, এটাকে আমরা ফাংশন বলতেছি খুব শর্টকাট ওয়েতে চেনার জন্য। তো যেই নামের পরেই এটা দেয়া থাকবে তখনই বুঝবা যে এটি একটি ফাংশন। যদি মেইন কথাটা লেখা থাকে তাহলে মেইন ফাংশন, আর যদি অন্য কিছু লেখা থাকে তাহলে অন্য কিছু ফাংশন। যেমন এই যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, এর আগে কি লেখা আছে, সাম, তাহলে আমরা বলবো সাম ফাংশন। এই বন্ধনীর আগে কি লেখা আছে, মেইন, তাহলে বুঝবো এটা হচ্ছে মেইন ফাংশন। আবার এই ব্র্যাকেটের ভিতরে এই ব্র্যাকেটের সামনে কি লেখা আছে, প্রিন্টএফ, তাহলে প্রিন্টএফ ফাংশন। এখানেও সেম, দেখো এর সামনে লেখা আছে সাম, তাহলে সাম ফাংশন। তো এইরকম অনেক ফাংশন ব্যবহার হবে তোমার প্রোগ্রামের ভিতরে। কম্পাইলার যে কি করবে, তোমার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন কোডে কনভার্ট করবে। শুধু কনভার্ট করলেই কি হবে, সে কোথায় থেকে স্টার্ট করবে, কত দূর পর্যন্ত সে কম্পাইল করতেই থাকবে, এবং লাস্ট তার এন্ড কম্পাইলেশনটা কোথায় গিয়ে শেষ হবে তাকে চিনাই দিতে হবে না, অবশ্যই বুঝাই দিতে হবে। এই জন্যই এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং নামকরণটাও ঠিক ওইভাবেই, মেইন ফাংশন। অর্থাৎ যতই কোটি কোটি লাইন তুমি লেখো না কেন, কম্পাইলার তোমাকে মেইন ফাংশন থেকেই এক্সিকিউশন প্রক্রিয়াটা শুরু করে দিবে। মেইন ফাংশনের ভিতরে তিনটা পার্ট থাকবে, অলওয়েজ একটা প্রোগ্রামের তিনটা পার্ট থাকবেই, মনে রাখো তিনটা পার্ট থাকবেই। একটা হচ্ছে কি কি ইনপুট তোমার দরকার, এর জন্য কি কি ভেরিয়েবল দরকার, এটা নিয়ে নিবা। সেকেন্ড হচ্ছে ক্যালকুলেশনটা তোমার কত বড় হবে, কতটুকু ছোট হবে, এটুকু বর্ণনা করতে হবে। দেন ক্যালকুলেশন করার পরে আমরা আউটপুটে দেখাবো। এই তিনটা পার্টই এখানে বলছে। তাহলে এটা কেন দিচ্ছি আমি পরে দেখাবো। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। এখানে দেখবা, এখানে একই কথা আমি যেগুলো বলছি সেগুলো। এটাকে বলতেছি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন, এটাকে বলতেছি লাইব্রেরি ফাংশন, এটিও হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো এখানে দেখো তিনটা পার্ট থাকবে। প্রথমে থাকবে ডিক্লারেশন পার্ট। এই যে আমরা তাকে ডিক্লেয়ার করলাম, একটা ভ্যালু নিলাম, একটা ভেরিয়েবল নিলাম যার নাম হচ্ছে রিড, কোন টাইপের, ইন্টিজার টাইপের। এরপরে এক্সিকিউট করলাম, মানে প্রসেসিং করলাম ফাংশন কলিং এর মাধ্যমে। ফাংশন কলিং কি জিনিস ইনশাল্লাহ পরে হবে, এগুলো জাস্ট শুধু মনে রাখো, এর মাধ্যমে। এরপরে কি করলাম, ডিসপ্লে করলাম বা আউটপুটে দেখাইলাম। কিভাবে দেখাবো, প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে দেখাবো। তাহলে মেইন ফাংশনের ভিতরে তিনটা পার্ট থাকবে, একটা ডিক্লারেশন পার্ট, এক্সিকিউটেবল পার্ট অ্যান্ড ডিসপ্লে। এরপরে এই যে এখানে যে আমরা এক্সিকিউট করলাম ফাংশন কলিং এর মাধ্যমে, সেই জন্য সেই ফাংশনটার বর্ণনা দেয়া থাকবে, যেটাকে আমরা বলতেছি ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3। আর এই অংশ সবগুলোকে একসাথে বলতেছি আমরা সাব প্রোগ্রাম সেকশন। তাহলে সাব প্রোগ্রাম সেকশনের ক্ষেত্রে আমাদের ফাংশনের নামটা ছিল সাম, এই জন্য সামটা দিয়ে আসতে হয় আর সামটাকে কল করতে হয়। আর সামের ভিতরে আমরা কি করলাম, এই কাজগুলো করলাম। কি করলাম, আবার ওই একই জিনিস বললাম, যে কোনো ফাংশনের ভিতরে এই তিনটা জিনিসই থাকবে। দেখো ডিক্লারেশন পার্ট, প্রসেসিং পার্ট মানে এক্সিকিউট করলাম, দেন কি করলাম, প্রিন্ট করলাম। না, এখানে কিন্তু প্রিন্ট করি নাই, আমরা রিটার্ন দিয়ে দিছি। রিটার্নটা দিয়ে এইখানেই প্রিন্ট পরের লাইনেই করে দিছি। তো আমরা এখানেও প্রিন্ট করলেও করতে পারতাম, তো আমাদের এখানে দরকার নেই, এই জন্য আমরা প্রিন্ট করি নাই, না করে আগেরটাই দিয়ে প্রিন্ট করাই দিছি। তো মেইন যে ফোকাসটা, অবশ্যই মেইন ফাংশনের ক্ষেত্রে ভিতরে ফোকাস থাকবে। এখানে কিছু ভেরিয়েবল ব্যবহার হবে এবং এর সাব প্রোগ্রাম থাকবে যেখানে কিছু ভেরিয়েবল ব্যবহার হবে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।